কখনো ভেবে দেখেছ দীর্ঘ 22 বছর ধরে একজন মানুষ একটা পাহাড় কেটে ফেলতে পারে? একসময় গোটা বিশ্বে বিখ্যাত বিশ্ববিদ্যালয় আজকের দিনে কিভাবে একটা ধ্বংসস্তূপে পরিণত হতে পারে? বিহার ভারতবর্ষের এমন এক রাজ্য যেখানে হয়তো বরফে ঢাকা পাহাড় বা নীল সমুদ্র নেই ঠিকই, কিন্তু রয়েছে এমন কিছু যা গোটা পৃথিবীতে আর কোথাও নেই। ইতিহাস যা গোটা বিশ্বে বিখ্যাত, ধর্ম যার টানে দেশ বিদেশের মানুষ ছুটে আসে। এই সব কিছু মিলিয়ে শুধু ভারতবর্ষেই নয়, বিহারের পর্যটন শিল্প গোটা বিশ্বে ব্যাপক পরিচিতি পেয়েছে। বিগত মাস দুয়েক ধরে আমি বিহারের মন্দার পাহাড়, গুড়পা পাহাড় এবং মা মুন্ডেশ্বরী মন্দিরের মতো ধার্মিক স্থানগুলো একের পর এক ঘুরে দেখেছি, কিন্তু যে জায়গাটার জন্য বিহার গোটা বিশ্বে পরিচিতি পেয়েছে সেটা এখনো বাকি ছিল। বোধগয়া এবং রাজগীর, এই জায়গা দুটোর নাম শোনেনি এরকম মানুষ হয়তো খুব কমই আছে, কিন্তু এর ইতিহাস সেটা হয়তো অনেকেরই জানা নেই। তাই সেই ইতিহাসকে জানার প্রবল ইচ্ছে নিয়ে দুদিনের একটা ছোট্ট ট্রিপে কোনো রকম প্ল্যান ছাড়াই বেরিয়ে পড়েছিলাম রাজগীরের উদ্দেশ্যে। তবে কোনো রকম প্ল্যানিং না করেই যাওয়ার জন্য সামান্য কিছু আফসোস ট্রিপের শেষে থেকে গেলেও সব মিলিয়ে দারুণ একটা অভিজ্ঞতা হয়েছিল। আজকের ভিডিওতে আমি রাজগীরে গিয়ে কি দেখলাম আর কোথায় থাকলাম সেই গল্প শেয়ার করব তোমাদের সাথে, এবং আমার বিশ্বাস এই ভিডিও দেখার পর আমার দেখা রাজগীরকে তোমরাও অবশ্যই নিজের চোখে দেখতে চাইবে। ওকে, তো ফাইনালি এসে পৌঁছালাম গয়া জংশন স্টেশনে এবং এখন ঘড়িতে টাইম হচ্ছে রাত 2টো। যখন থেকে আমি এরকম সোলো ট্রিপ শুরু করেছি আমার অনেক দিনের ইচ্ছা ছিল রাজগীর আসার, অ্যান্ড ফাইনালি আজকের আমি রাজগীর যাচ্ছি। তো আমার হাতে রয়েছে আজ দিনটা আর কাল দিনটা, এই দুদিন আমি ভালোভাবে রাজগীরকে এক্সপ্লোর করে দেখবো, কিন্তু একটা কন্ডিশনে। কোনো রকম প্ল্যানিং আমি করে আসিনি, পুরোপুরি রয়েছে সব কিছু, অন দ্য ওয়ে সব কিছু প্ল্যান হবে, কোথায় যাব কোথায় থাকবো কোনো কিছুই প্ল্যানিংয়ে নেই, যা হবে রাস্তায় দেখা যাবে। তো এই রাতটুকু নিয়ে আমি গয়া জংশন স্টেশনেই রেস্ট করে নেবো, নিয়ে আজ ভোর থেকে শুরু হবে হচ্ছে আমার রাজগীর ভ্রমণ। এইবার আমি ভেবেছিলাম গয়া যেহেতু জংশন স্টেশন, তাই বাকি রাতটুকু রিটায়ারিং রুম বা ডরমিটরিতেই কাটিয়ে দেবো, কিন্তু এসে দেখলাম কনস্ট্রাকশনের কাজ চলার জন্য এখন সেরকম কোনো সুবিধা নেই। তাই বাধ্য হয়ে স্টেশনেই বাকি রাতটুকু বসে থেকে ভোর হওয়ার অপেক্ষা করলাম। তো এখন টাইম হচ্ছে ভোর 4:45 আর এখনও ভোরের আলো ফোটেনি, আর আমি স্টেশনের বাইরে বেরিয়ে এসেছি। তো আমি ডিসাইড করলাম কি সবার আগে আমি চলে যাই হচ্ছে বোধগয়া, এবং বোধগয়া ভিজিট করে তারপর আমি চলে যাব রাজগীর। তো এখন আমি চলে এসেছি এখানকার অটো স্ট্যান্ডে। এখান থেকে বোধগয়া যাওয়ার জন্য ভাড়া বলছে শেয়ারে 50 টাকা। তো আমাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে, কারণ অটোয় লোক হলে তারপর অটো ছাড়বে। তো আমি বিহার এসেছিলাম তো রাজগীর ঘুরতে, কিন্তু ভেবে দেখলাম গয়া থেকে বোধগয়ার দূরত্ব মাত্র 17 কিলোমিটার। তাই এই ট্রিপের শুরুটা বোধগয়ার মতো একটা পবিত্র জায়গার দর্শন করেই শুরু করা যাক। তো এখন টাইম হচ্ছে সকাল 6টা আর আমি অটো থেকে নামলাম। অটো থেকে যেখানটায় নামালো ওখান থেকে বোধগয়া আর বেশি না 600 মিটার 650 মিটার মতো হেঁটে যেতে হবে। এবার অটো থেকে নেমে মাত্র 2 পা এগোতে না এগোতেই সবার আগে যেটা আমার চোখে পড়লো, আমি এটা তো জানি না যে এটা জাস্ট শরীরচর্চা নাকি তার থেকে বেশি কিছু, কিন্তু যাই হোক না কেন এ তো সবে শুরু, আগে আরও অনেক কিছু দেখার বাকি রয়েছে। তো এখন ফাইনালি আমি চলে এসেছি বোধগয়া, আর এখন টাইম হচ্ছে 6টা বেজে 10 মিনিট, আর আমি দাঁড়িয়ে রয়েছি, আমার সামনেই দেখতে পাচ্ছ লেখা রয়েছে বড় বড় করে ওয়েলকাম টু মহাবোধি মহাবিহার টেম্পল ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। তো ছোটবেলায় আমরা সবাই পড়েছি বোধগয়া বিখ্যাত ভগবান গৌতম বুদ্ধের জন্য, এইখানেই তিনি জ্ঞান প্রাপ্তি করেছিলেন। তো সেই জায়গা দেখার জন্য আমি খুবই এক্সাইটেড ছিলাম, কিন্তু তার আগে এই বোধগয়াতে দেখার জন্য রয়েছে বেশ কিছু মনেস্ট্রি এবং একটি জায়ান্ট বুদ্ধা স্ট্যাচু। তো এখানে যে কটা মনেস্ট্রি আছে সবকটা মনেস্ট্রি খোলে হচ্ছে 7টার পরে, আর এখনও 7টা বাজতে প্রায় মিনিট 15-20 বাকি আছে। আর যে মহাবোধি মহাবিহার টেম্পলটা দেখালাম, ওই টেম্পলটার ভিতরে যাওয়ার জন্য কিন্তু বাইরে সমস্ত রকম মোবাইল ইলেকট্রনিক্স গ্যাজেট যা যা আছে সমস্ত কিছু জমা রেখে যেতে হবে, আর ভিতরে যাওয়ার জন্য গোপ্রো নিয়ে যেতে পারবো, তার জন্য 300 টাকা চার্জ দিতে হবে। তো তার জন্য ব্রেকফাস্টটা করে নিয়ে একটা দোকান পেলাম, তারপরে একে একে দেখি কতটা কি তোমাদেরকে দেখাতে পারি। এবং তারপর আমি গিয়ে পৌঁছাই প্রায় 80 ফুট উঁচু সেই জায়ান্ট বুদ্ধা স্ট্যাচুর সামনে। পরে কিছুটা রিসার্চ করে আমি জানতে পারি এই স্ট্যাচুটা নির্মাণ করতে 1982 থেকে 1989 পর্যন্ত প্রায় 7 বছর সময় লেগে গিয়েছিল, এবং এটির উদ্বোধন করেছিল 14th দালাই লামা। এবং তারপর আমি একে একে জাপানিজ মনেস্ট্রি, ভুটানিজ মনেস্ট্রি, চাইনিজ মনেস্ট্রি এবং তিবেটান মনেস্ট্রি, এই সমস্ত মনেস্ট্রিগুলো একের পর এক ঘুরে দেখি।
মনেস্ট্রি দেখে এখন আমি চলে এসেছি মহাবোধি টেম্পলের ভিতরে। আর যেমনটা বললাম, বাইরে চেকিং রয়েছে, কোনো রকম কিন্তু ব্যাগ, মোবাইল, কোনো রকম ইলেকট্রনিক্স গ্যাজেট, স্মার্ট ওয়াচ কিছু নিয়ে আসতে পারবে না। সব বাইরে ক্লক রুম রয়েছে, রাখতে পারবে। আর আমি শুধুমাত্র গোপ্রোটা নিয়ে এসেছি, 300 টাকা চার্জ নিয়েছে, এই হচ্ছে তার রিসিপ্ট। আর তোমরা যখন এখানটায় আসবে, আমি তোমাদের সাজেস্ট করবো আগে তোমরা এই মহাবোধি টেম্পলটা ভিজিট করে নিয়ে তারপর মনেস্ট্রিগুলো ভিজিট করতে যাও, কারণ এখানটা কিন্তু বাইরে ক্লক রুমে কিন্তু ভালোই লাইন পড়েছে। তো চলো এইবারে এর ভিতরে যা যা রয়েছে সব তোমাদেরকে দেখাবো। মানা হয় খ্রিস্টপূর্ব 3য় শতকে মৌর্য সম্রাট অশোক এই পবিত্র স্থানে একটি স্তূপ নির্মাণ করেন এবং গুপ্ত যুগে 5ম থেকে 6ষ্ঠ শতাব্দীর মধ্যে এই বিশাল মন্দিরটি নির্মাণ হয়। তারপর দ্বাদশ শতাব্দীতে বখতিয়ার খলজির আক্রমণের ফলে মন্দিরটি পরিত্যক্ত হয়ে পড়ে এবং আবার 19বিংশ শতাব্দীতে ব্রিটিশ প্রত্নতত্ত্ববিদরা এই মন্দিরের পুনরুদ্ধার করেন এবং তারপর 2002 সালে এই মহাবোধি টেম্পলকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয়। আর এই মন্দিরের ঠিক পিছনেই রয়েছে সেই ঐতিহাসিক অশ্বত্থ গাছ, যার নিচে দীর্ঘ 49 দিন ধ্যানের পর কোনো এক বৈশাখী পূর্ণিমার দিন রাজকুমার সিদ্ধার্থের জ্ঞানপ্রাপ্তি হয়েছিল এবং তিনি হয়ে উঠেছিলেন গৌতম বুদ্ধ। তবে অনেকেরই ধারণা এই বৃক্ষই সেই বোধিবৃক্ষ। আসলে এটি হলো সেই বৃক্ষেরই এক বংশধর। তো ফাইনালি বোধগয়া ঘোরা হয়ে গেল, মহাবোধি টেম্পল ভিজিট করে বেরোলাম। ভিতরের যে ভাইবস সেটা মুখের ভাষায় প্রকাশ করার মতো নয়। যাই হোক, এবার এখান থেকে আমি যাবো হচ্ছে রাজগীর। এবার যদিও এই ট্রিপে আমার কোনো কিছুই প্ল্যান করা ছিল না, তাও বোধগয়া ঘুরে আমার ডাইরেক্ট রাজগীর যাওয়ার কথা ছিল, কিন্তু এইখানে আমি একটু প্ল্যান চেঞ্জ করি। আমি জানতে পারি বোধগয়া থেকে রাজগীর যাওয়ার পথে একটা গ্রাম পড়ে যার নাম ঘেলোর ঘাটি, যে গ্রামের একজন মানুষের উপর 2015-তে বলিউডে একটা সিনেমা তৈরি হয়েছিল। তো থোড়ি না আমার কোনো ট্রেন ধরার তাড়া রয়েছে, সোলো ট্রিপের এটাই তো মজা, যেমন ইচ্ছে তেমন প্ল্যান। ব্যাস অমনি বোধগয়া থেকে একটা অটো ধরে পৌঁছে গেলাম বাস স্ট্যান্ডে। ওকে, তো এখন আমি যে জায়গাটায় রয়েছি এই জায়গাটার নাম হচ্ছে মুফাসির। আর এখন ঘড়িতে টাইম হচ্ছে 11:30। আমার পিছনে যে বাস রয়েছে ওই বাস ধরে আমি যাবো হচ্ছে একটা জায়গাতে, তবে রাজগীর নয়, রাজগীর যাওয়ার আগে আমি আরেকটা জায়গায় যাব, আর সেটা কোথায় একটু পরে জানতে পারবে। এইবার মুফাসির থেকে গেহলোর ঘাটির ডিস্টেন্স প্রায় 30 কিলোমিটার। তাই আমি ভাবলাম ঘন্টাখানেক বাসের উইন্ডো সিটে বসে একটু ঘুমিয়ে নেব, কিন্তু জানালার ধারে বসে বাইরের দিকে তাকিয়ে যে দৃশ্য চোখে পড়লো তাতে কি আর ঘুম আসে। প্রায় 1.5 ঘন্টা ধরে জানালা দিয়ে বাইরের নাম না জানা গ্রামের রূপ দেখতে দেখতে অবশেষে এসে পৌঁছে গেলাম সেই গ্রামে। তোমরা জানো এই মুহূর্তে এখন আমি কোথায় দাঁড়িয়ে রয়েছি? আমি বোধগয়া থেকে কিন্তু ডাইরেক্ট রাজগীর যেতে পারতাম, কিন্তু না গিয়ে এই মুহূর্তে এখন আমি যেখানে এসেছি এই গ্রামটার নাম হচ্ছে গেহলোর ঘাটি, এবং এই গ্রামটা বিখ্যাত একটা মানুষের জন্য, তার নাম হচ্ছে দশরথ মাঝি, যাকে তোমরা সবাই দ্য মাউন্টেন ম্যান বলে জানো। তো তার গল্প বলার জন্য আমাকে যেতে হবে ভিতরে, চলো তার গল্প বলবো। সালটা ছিল 1934। বিহারের গয়া জেলার গেহলোর ঘাটি নামের এই গ্রামের একটি অত্যন্ত দরিদ্র দলিত পরিবারে জন্মগ্রহণ করেন দশরথ মাঝি। অত্যন্ত দারিদ্রতার কারণে কোনো রকম প্রাতিষ্ঠানিক শিক্ষা তার কপালে জোটেনি, তাই ছোটবেলা থেকেই জীবিকা নির্বাহের জন্য দিনমজুরের কাজ করে তার কৈশোর আসে এবং তারপর একদিন তার বিয়ে হয় ফাগুনিয়া দেবীর সাথে। এরপর আসে 1959 সাল। একটা ঘটনা মাঝির জীবনে সবকিছু বদলে দেয়। তো এখন আমার পিছনে তোমরা এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, আজ থেকে 50-60 বছর আগে কিন্তু এই রাস্তা ছিল না, পুরোটা একসাথে পাহাড় ছিল। কিন্তু একজন মাত্র মানুষ দীর্ঘ 22 বছর ধরে একটা ছেনি এবং একটা হাতুড়ি দিয়ে দীর্ঘ 110 মিটার লম্বা পাহাড় কেটে এই রাস্তা বানিয়ে দেয়, আর তিনি হলেন দশরথ মাঝি। কিন্তু কেন তিনি দীর্ঘ 22 বছর ধরে এই পাহাড় কেটে রাস্তা বানিয়েছিলেন তার পিছনেও একটা ছোট্ট কাহিনী আছে। একদিন ফাগুনিয়া দেবী মাঝির জন্য পাহাড় পার হয়ে খাবার নিয়ে যাচ্ছিলেন এবং সেই সময় তিনি পা স্লিপ করে পাহাড় থেকে পড়ে যান এবং প্রায় 55 কিলোমিটার দূরে হসপিটাল থাকায় পর্যাপ্ত সময় তাকে হসপিটালে না নিয়ে যেতে পারায় ফাগুনিয়া দেবীর মৃত্যু হয়। এই ঘটনা মাঝির জীবন বদলে দেয়। তিনি প্রতিজ্ঞা করেন যে পাহাড় তার স্ত্রীকে তার কাছ থেকে কেড়ে নিয়েছে তাকে একটি ছেনি হাতুড়ি দিয়ে তিনি কেটে ফেলবেন এবং দীর্ঘ 22 বছর ধরে একা হাতে একটা ছেনি এবং হাতুড়ি দিয়ে দীর্ঘ 110 মিটার লম্বা, 9 মিটার চওড়া ও প্রায় 7.5 মিটার গভীর এই পাহাড় কেটে তিনি এই রাস্তা বানিয়ে দেন, যার ফলে সেই 55 কিলোমিটার রাস্তা আজ গ্রামবাসীদের জন্য মাত্র 15 কিলোমিটারে পরিণত হয়েছে।
মানুষের জীবন কেমন আশ্চর্যের, তাই না? প্রত্যেকটা মহান কাজের পিছনে কিছু বড় ত্যাগ শিকার থেকে থাকে, কিন্তু এ কেমন ত্যাগ! তো আমার পিছনে যে মূর্তিটা বানানো রয়েছে দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে দশরথ মাঝির স্মৃতিসৌধ এবং ঠিক এর পিছনেই রয়েছে ওনার সমাধিস্থল। 2007 সালে তার মৃত্যুর পর বিহার সরকার রাষ্ট্রীয়ভাবে তার দাহকার্য সম্পন্ন করেন এবং পরবর্তীকালে তাকে সম্মান জানাতে এই গেট নির্মাণ করেন এবং এরই পাশে তার একটি মূর্তি ও সমাধিস্থল নির্মাণ করেন। এবার আমার অভ্যেস যে কোনো ঘটনার গভীরে গিয়ে তার সত্যতা যাচাই করা। এতক্ষণ পর্যন্ত আমি যা বললাম এটা লোকমুখে বহু প্রচলিত এবং বলিউড মুভিতে দেখানো কাহিনী, কিন্তু এর সত্যতা কতটা সেটা জানার জন্য আমি এখান থেকে চলে যাই 1.5 কিলোমিটার দূরে দশরথ মাঝির বাড়ি। তো এই হচ্ছে আমার পিছনে দশরথ মাঝি ভবন, এইটাই হচ্ছে ওনার বাড়ি এবং সামনে এখানটায় ওনার একটা স্মৃতিসৌধ মতো বানানো রয়েছে। তো চলো ভিতরে যাই, গিয়ে দেখি যদি ওনার ফ্যামিলির কারোর সাথে কথা বলতে পারি। তো এই হচ্ছে আমার পিছনে তোমরা দেখতে পাচ্ছ দশরথ মাঝি যে ছিলেন তার বাড়ি, কিন্তু আমি এখন এলাম এসে এখানটায় দেখছি এখানটা মানে ওনার ছেলে থাকে, কিন্তু এখন বাড়িতে কেউ নেই। আমি ভেবেছিলাম ওনার বাড়িতে গিয়ে ওনার ছেলের কাছ থেকে আসলে কি হয়েছিল সেই ঘটনাটা শুনবো, কিন্তু আনফর্চুনেটলি বাড়িতে ওনার ছেলে না থাকায় আমাকে ফিরে আসতে হয়। তো যাই হোক, দশরথ মাঝির গ্রামে প্রথমবার এসে আমি এটা ভুলে গিয়েছিলাম যে আজকে আমাকে রাজগীরও যেতে হবে। তাই বেলা 3টে নাগাদ ঘেলোর ঘাটি থেকে একটা অটোতে করে এবং তারপর একটা বোলেরোতে করে রাজগীরের দিকে রওনা দেই। ওকে, তো ফাইনালি আমি একটা প্রপার্টিতে এসে উঠেছি এবং একদম দেখতে পাচ্ছ ফ্রেশন আপ হয়ে তারপরে আমি আবার শ্যুট করছি। আর এই প্রপার্টিটা হচ্ছে আমি যখন ঘেলোর ভিলেজ থেকে যখন আসছিলাম রাজগীরে, আসার পথে আমি booking.com অনলাইনে আমি বুক করেছিলাম। আর এই প্রপার্টিটা আমি তোমাদেরকে এই কারণেই দেখাচ্ছি কারণ এই প্রপার্টিটা খুবই বাজেট ফ্রেন্ডলি এবং ওয়েল মেনটেন। আর এখানটায় কিন্তু এই মুহূর্তে আমি রয়েছি, একজন ফরেনার রয়েছে, আর এই হচ্ছে বিট্টু। টোটাল আমরা 3 জন রয়েছি এখানটায়। এবার আমি যেখানেই যাই না কেন সবসময় চেষ্টা করি বাজেট ফ্রেন্ডলি একটা অপশন খুঁজতে, এবং রাজগীরে এসে কম বাজেটে কোনো স্টে খুঁজে পাবো কি না সেই নিয়ে ডাউট ছিল, বাট লাকিলি মাত্র 500 টাকার মধ্যেই আমি এত সুন্দর একটা থাকার জায়গা পেয়ে যাই। একটা মানুষ কতটা শৌখিন হতে পারে তাই হোমস্টের প্রতিটা দেয়ালের দিকে দেখলেই বোঝা যায়। দোতলা বাঙ্ক বেড, পরিষ্কার বাথরুম এবং সাথে ব্যালকনি। রাজগীর ঘুরতে এলে এই হোমস্টেটা তোমরা অবশ্যই ট্রাই করে দেখতে পারো। এক মিনিট, আমি তো রাজগীর একা ঘুরতে এসেছিলাম, তো হঠাৎ করে স্কুটি কোথা থেকে এলো? তো এখন এই স্কুটিতে যে 3 জনকে তোমরা দেখতে পাচ্ছ, সবার পিছনে আমি, আমার সামনে বিট্টু আমার রুম পার্টনার, আর স্কুটি চালাচ্ছে আমাদের হোমস্টের ওনার। ভোর 5টার সময় উনি আমাদের রাজগীরের ফেমাস নেচার সাফারি পয়েন্টে ড্রপ করতে যাচ্ছে। ওকে, তো গুড মর্নিং। যেমনটা তোমরা জানো, কালকের বোধগয়া এবং দশরথ মাঝি ভিলেজ ঘুরে এসে যখন রাজগীরে পৌঁছই তখন অনেকটা লেট হয়ে গিয়েছিল, তাই রাজগীর ঘুরে দেখার আর বেশি সময় বেঁচেছিল না। তো আজকের প্ল্যানিং এরম ছিল যে আজকের দিনটা শুরু করব রাজগীরের ফেমাস টুরিস্ট স্পটগুলো দিয়ে, এবং তার জন্যই এখন আমি রয়েছি দেখতে পাচ্ছ রাজগীর ওয়াইল্ড লাইফ সাফারির সামনে। কিন্তু আমার লাকটা হয়তো ভালো নয়, যেহেতু এটা আমার কোনো রকম প্ল্যানিংয়ের ট্রিপ ছিল না, তাই জন্য আমি আগে থেকে অনলাইনে টিকিট বুক করে রাখিনি। তো ভোর 5টার সময় উঠে এসে গেটের বাইরে লাইনে দাঁড়িয়েছিলাম। অফলাইনে 250 টাকা টিকিট থাকে নেচার সাফারির জন্য, যেখানে গ্লাস ব্রিজ রয়েছে, বাট আনফর্চুনেটলি আমার আগের জন পর্যন্ত হয়ে টিকিট মানে শেষ হয়ে যায়। আনফর্চুনেটলি এইবারে আমার রাজগীরের মোস্ট অ্যাট্রাকটিভ টুরিস্ট পয়েন্ট রাজগীর গ্লাস ব্রিজ দেখা হলো না। মনে আছে ভিডিও শুরুতেই বলেছিলাম সামান্য কিছু আফসোস, তবে গতকাল আমি বোধগয়া আর দশরথ মাঝির গ্রাম যেভাবে ঘুরে দেখেছি তাতে বলতে পারো ব্যাপারটা একরকম ব্যালেন্স হয়ে গেছে। যাই হোক, অগত্যা আবারও লাইনে দাঁড়িয়ে 250 টাকা দিয়ে জু সাফারি করার একটা টিকিট কেটে নিয়ে ভিতরে ঢুকে গেলাম। এমনিতে ভারতবর্ষের অনেক জায়গাতেই জু সাফারি রয়েছে, তবে রাজগীরে জু সাফারির থেকে নেচার সাফারিটাই বেশি পপুলার। বাট আমার লাইফে এটা প্রথম জু সাফারি ছিল, তাই কি দেখতে পাবো না পাবো জানালার বাইরে তাকিয়ে সেই নিয়েই ভাবছিলাম। এমন সময় গাইড এই সাফারি এবং ফরেস্টে রাখা প্রাণীদের সম্বন্ধে বলতে শুরু করলো। आपको नजदीक कोई भी एनिमल नजर आता है तो प्लीज विंडो पे नॉक नहीं करेंगे, खिड़की को नहीं खटखटाएंगे। यहाँ जो एनिमल देखने के चांसेस होते हैं 20-25% चांस होते हैं। यहाँ आपको एनिमल आपके नजदीक भी नजर आ सकते हैं, दूर भी नजर आ सकते हैं। সবার প্রথমে একদল সিংহ চোখে পড়লো, কিন্তু সাফারির গাড়ির থেকে বেশ খানিকটা দূরে ছিল। তারপর সিংহ দেখে যখন আমরা টাইগার জোনে প্রবেশ করলাম তখন একদম সামনে থেকে এনার দেখা পেলাম। ইনি হলেন দেবী, বয়স ওই 4.5, দিব্যি শুয়ে ঘুম দিচ্ছে।
এইভাবে এরপর একটা ভাল্লুক এবং তারপর বেশ কয়েকটা হরিণ দেখে নিয়ে সাফারি কমপ্লিট হলো। তবে এই ওয়াইল্ড লাইফ সাফারিতে জু সাফারি ছাড়াও আরও দুটো জিনিস রয়েছে, যার মধ্যে একটা হলো ইন্টারপ্রিটেশন সেন্টার, যেখানে আর্থ এভলিউশন এবং হিউম্যান ইভলিউশন দেখানো হয়েছে, এবং আরেকটা হলো 3D শো। এই ট্রিপে এতক্ষণ পর্যন্ত আমি ট্রেন, বাস, অটো, টোটো সব চড়ে নিয়েছিলাম। যেটা বাকি ছিল সেটা হলো এই ঘোড়ার গাড়ি। এটাই বা বাকি থাকে কেন? তাই সাফারির পয়েন্ট থেকে একটা ঘোড়ার গাড়িতে করে এবার আমি বেরিয়ে পড়লাম রাজগীরের বিখ্যাত বিশ্ব শান্তি স্তূপ দেখতে। তো ঘোড়ার গাড়ি থেকে এসে নামলাম বিশ্ব শান্তি স্তূপের যে টিকিট কাউন্টার সেখানটায়। ওই সামনেই রয়েছে টিকিট কাউন্টার, ওখান থেকে টিকিট নিয়ে আমি হেঁটে আর উঠছি না, কারণ বাকি জায়গাগুলো যেতে হবে, তাই রোপওয়েতেই উঠে যাব, রোপওয়েতেই নেমে যাব। এবার রোপওয়ে আমি এর আগেও একবার চড়েছি দেরাদুন গিয়ে, বাট এখানে রোপওয়ে চড়া সময় বাঁচানোর জন্য। আর তাছাড়া আমি শুনেছিলাম রাজগীরের এই ওপেন চেয়ারলিফট সিস্টেম রোপওয়ে নাকি ভারতের প্রথম প্যাসেঞ্জার রোপওয়ে, যেটা চালু হয়েছিল 1960-এর দশকে। বিশ্ব শান্তি স্তূপ অথবা ওয়ার্ল্ড পিস পাগোডা রাজগীরের রত্নাগিরি পাহাড়ের উপর অবস্থিত বিশ্বের বাকি 80টা শান্তিস্তূপের মধ্যে একটি শান্তিস্তূপ, যার নির্মাণ করেছিলেন 1969 সালে নিচিদাৎসু ফুজি নামের একজন বৌদ্ধ সন্ন্যাসী। সাদা মার্বেল পাথর দিয়ে তৈরি 120 ফুট লম্বা ও 103 ফুট ডায়ামিটার বিশিষ্ট এই বিশ্বশান্তি স্তূপটিকে ভারতবর্ষের ওল্ডেস্ট পিস পগোডা হিসেবে গণ্য করা হয়। এর চারিদিকে থাকা 4টি স্বর্ণনির্মিত বুদ্ধা মূর্তি বুদ্ধের জীবনের 4টি ফেজকে নিদর্শন করে: জন্ম, জ্ঞানপ্রাপ্তি, ধর্মোপদেশ এবং নির্বাণ। এবার সময় এসেছিল রাজগীরের সবচেয়ে ঐতিহাসিক জায়গায় যাওয়ার, যেটা কিনা শুধু ভারতেই নয় গোটা পৃথিবীতে প্রসিদ্ধ, যেটা আর যাই হোক না কেন আমি কোনোভাবে মিস করতে পারবো না। আর সেটা হলো নালন্দা বিশ্ববিদ্যালয়। তো ব্যাস, বিশ্বশান্তি স্তূপ থেকে বেরিয়ে একটা টোটোয় মাত্র 50 টাকা ভাড়া দিয়ে বসে পড়লাম নালন্দার উদ্দেশ্যে। তো ফাইনালি এখন বাজে হচ্ছে টাইম 2টো, আর এসে পৌঁছালাম নালন্দা ইউনিভার্সিটির সামনে। এই হচ্ছে আমার সামনে রয়েছে এন্ট্রান্স গেট, আর ভিতরে রয়েছে টিকিট কাউন্টার। চলো ভিতরে যাওয়া যাক। এবার নালন্দা ইউনিভার্সিটির নাম শোনেনি এইরকম মানুষ হয়তো কেউ নেই, কিন্তু আমার এবারের রাজগীর ভ্রমণে এই নালন্দা ইউনিভার্সিটির ইতিহাস জানার জন্য আমি সবচেয়ে বেশি এক্সাইটেড ছিলাম। এই নালন্দা ইউনিভার্সিটির ভিতরের এরিয়াটা এতটাই হিউজ যে উইদাউট গাইড নিজে থেকে পুরোটা ঘুরে দেখাটা খুবই টাফ, আর সেরকম বিশেষ ইনফরমেশন না থাকলে তো বোঝাও সম্ভব নয়। তো পরে খানিকটা রিসার্চ করে আমি জানতে পারি নালন্দা বিশ্বের সর্বপ্রথম রেসিডেন্সিয়াল ইউনিভার্সিটি ছিল, যেটা প্রতিষ্ঠিত হয়েছিল 5th সেঞ্চুরিতে গুপ্ত যুগে। গোটা বিশ্বের বিভিন্ন প্রান্ত যেমন চীন, তিব্বত, কোরিয়া, জাপান এইরকম বিভিন্ন দেশের ছাত্র ও পণ্ডিতেরা এখানে পড়াশোনা করতে আসতো। একসময় এখানে প্রায় 10,000-এরও বেশি ছাত্র এবং 2,000-এরও বেশি শিক্ষক ছিলেন। নালন্দা বৌদ্ধ ধর্মের মূল শিক্ষাকেন্দ্র হলেও এখানে ম্যাথামেটিক্স, অ্যাস্ট্রোনমি, মেডিসিন, লিটারেচার, ইকোনমিক্স ও আরও বিভিন্ন বিষয়ে শিক্ষাদান করা হতো। এই নালন্দাতে একটি বহুতলা বিশিষ্ট গ্রন্থাগার ছিল, যার নাম ছিল ধর্মগঞ্জ, যার অর্থ সত্যের পাহাড়। বলা হয় ধ্বংসের সময় এই গ্রন্থাগারটি নাকি প্রায় মাসের পর মাস ধরে জ্বলেছিল। কিন্তু এত প্রসিদ্ধ হওয়া সত্ত্বেও দ্বাদশ শতাব্দীতে তুর্কি সেনাপতি বখতিয়ার খলজির আক্রমণে এই নালন্দা ইউনিভার্সিটির ধ্বংস হয়ে যায়। সেই সময় খিলজি নালন্দাকে একটি দুর্গ বলে মনে করতেন, আর সেই সময় নালন্দা ছিল বৌদ্ধ ধর্মের সবচেয়ে বড় আন্তর্জাতিক কেন্দ্র ও অ-ইসলামিক ধর্মের প্রতীক। এছাড়াও খিলজি বৌদ্ধ সন্ন্যাসীদের শত্রুপক্ষের সৈন্য ও বিভিন্ন পুঁথি ও পাণ্ডুলিপিকে মূর্তি পূজার গ্রন্থ বলে মনে করতেন।
এইরকম বিভিন্ন অজ্ঞানতার কারণে নালন্দা তার কাছে একটি শত্রুপক্ষের শক্তিশালী প্রতিষ্ঠান মনে হয়েছিল। তবে মনে রাখা দরকার, খিলজির আক্রমণের আগে থেকেই ভারতে বৌদ্ধ ধর্মের শিথিলতা ও হিন্দু ধর্মের পুনর্জাগরণ শুরু হয়ে গিয়েছিল এবং অনেক বৌদ্ধ বিহার আগে থেকেই ক্ষতিগ্রস্ত হয়েছিল। তাই খিলজির আক্রমণ ছিল চূড়ান্ত আঘাত, তবে একমাত্র কারণ নয়। এরপর ঊনবিংশ শতাব্দীতে ব্রিটিশ আর্কিওলজিস্ট আলেকজান্ডার ক্যানিংহাম নালন্দার ধ্বংসাবশেষ আবিষ্কার করেন এবং 2016-তে নালন্দা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে স্বীকৃতি পায়। তো আমি এন্ট্রি গেট দিয়ে ঢুকেছিলাম পুরো 2টোর সময়, আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 3:05, মানে প্রায় 1 ঘন্টা ধরে আমি এরিয়াটা ঘুরলাম, তাও কিন্তু আমি পুরো এরিয়াটা কভার করতে পারিনি। তো যাই হোক, এখন আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি। তবে আজকের আমার ট্রিপ কিন্তু এখন এখানে শেষ হয়নি, এখন একটা প্লেস বাকি রয়েছে, যেটা হলো, তোমরা দেখেছো সরকারি বাসে টিভি লাগানো রয়েছে এবং তাতে অনেক পুরনো দিনের কোনো এক সিনেমা চলছে। আমার তো মনে নেই লাস্ট টাইম আমি কবে এরকম কোনো সরকারি বাসে টিভি দেখেছি। যাই হোক, রাজগিরে এসে আমি যা যা দেখব ভেবেছিলাম তা খুবই ভালোভাবে ঘুরে দেখেছি, শুধুমাত্র গ্লাস ব্রিজটা যা বাকি রয়ে গেল। চাইলে আমি এখানে ট্রিপ শেষ করতে পারতাম, কিন্তু ভাবলাম ট্রিপটা শুরু করেছিলাম বৌদ্ধ ধর্মের খুবই পবিত্র একটা জায়গা দিয়ে, তাই ভাবলাম ট্রিপটা শেষ করব জৈন ধর্মের কোনো এক পবিত্র জায়গা দিয়ে। সেই জন্য একটা বাসে করে এখন আমি বেরিয়ে পড়েছি রাজগীর থেকে 20 কিলোমিটার দূরে পাওয়াপুরীর উদ্দেশ্যে। তো ফাইনালি আমি এসে পাওয়াপুরীতে পৌঁছালাম, কিন্তু এখন 5টা বেজে গেছে, সূর্যাস্ত হয়ে গেছে, আর যা সামান্য একটুখানি আলো রয়েছে তাতেই দেখা যাচ্ছে মন্দির এখনও হেঁটে যেতে 5 মিনিটের উপর লেগে যাবে। কিন্তু এখানে এসে জানতে পারলাম এই জল মন্দিরে কোনো রকম ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, তাই আনফর্চুনেটলি মন্দিরটা ভিতর থেকে তোমাদের দেখাতে পারলাম না। তবে আমি গিয়ে অবশ্যই দেখে এসেছি। আর হ্যাঁ, আশা করি এই জল মন্দির কেন বিখ্যাত সেটা তোমরা সবাই জানো। এইখানে জৈন ধর্মের 24তম এবং শেষ তীর্থঙ্কর মহাবীর নির্বাণ লাভ করেছিলেন। আমার রাজগীর ভ্রমণ এখানেই শেষ হলো। লাস্ট কয়েক মাসে এই নিয়ে বিহারে আমার 5 বার আসা, যার মধ্যে 4 বার সোলো, এবং এবারের রাজগীর ট্রিপে আমি মোট 6টা জায়গা ঘুরে দেখলাম, যার মধ্যে বোধগয়া এবং দশরথ মাঝি ভিলেজ আমার পার্সোনালি সব থেকে ভালো লেগেছে। তোমাদের কোন জায়গাটা ভালো লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। এবং তোমাদের যদি এইরকম স্টোরি টেলিং ভিডিও ভালো লাগে তাহলে বিহারেই রয়েছে মা মুন্ডেশ্বরী মন্দির, যেটা বিশ্বের সবচাইতে পুরাতন হিন্দু মন্দির, এবং গুড়পা পাহাড়, যেখানে রয়েছে বৌদ্ধ ধর্মের 2500 বছর পুরনো ইতিহাস। সেই গল্প জানতে চাইলে স্ক্রিনের উপর আসা ভিডিওতে ক্লিক করে দেখতে পারো।